আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু মাই ক্লাস। আশা করি পরম করুণাময়ের অশেষ কৃপায় তোমরা সকলে সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমরা যে যেখানেই থাকো, ভালো থেকো, সুস্থ ও নিরাপদে থেকো, এই কামনা করি পরম করুণাময়ের কাছে। বৈশ্বিক এই সংকটকালীন সময়ে আমাদের স্বাস্থ্যবিধি মেনে সচেতন থাকা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা একান্ত প্রয়োজন। আমরা নিজেদের যত্নের পাশাপাশি পরিবারের সদস্যদের যত্ন নিব। মহান সৃষ্টিকর্তা যেন আমাদের সকলকে রক্ষা করেন, এই জন্য তার কাছে সাহায্য চাইব। রিডিং ইজ টু দ্য মাইন্ড হোয়াট এক্সারসাইজ ইজ টু দ্য বডি। এই কথাটি বলেছেন জোসেফ এডিসন ৩০০ বছর পূর্বে। আর বর্তমান মডার্ন সায়েন্স গবেষণার দ্বারা এই কথাটির সত্যতা প্রমাণ করেছে। ব্যায়াম যেমন আমাদের শরীরকে সুস্থ রাখে, তেমনি বই পড়ার মধ্য দিয়ে আমরা আমাদের মনকে সুস্থ ও আনন্দিত রাখতে পারি। একটি ভালো বই আমাদের মনশ্চক্ষু যেমন খুলে দেয়, তেমনি জ্ঞান ও বুদ্ধিকে প্রসারিত ও বিকশিত করে, মনের ভিতরে আলো জ্বালাতে সাহায্য করে। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পড়াশোনাকে তোমরা বোঝা নয়, আনন্দ হিসেবে গ্রহণ করো। প্রতিদিন পাঠ্য বই পড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের জ্ঞান আহরণমূলক বই, গল্পের বই ও বিখ্যাত মনীষীদের জীবনী পড়ে নিজেদেরকে সমৃদ্ধ করো। তোমাদের সাথে আছি আমি তানিয়া আফরোজ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, গভর্নমেন্ট বাংলা কলেজ, মিরপুর, ঢাকা। আজ আমি বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের সাথে একটি ক্লাস করব। তোমাদের একটি কোর্স হচ্ছে মাইক্রো ইকোনমিক্স বা ব্যষ্টিক অর্থনীতি। এই কোর্সটি ব্যবস্থাপনা এবং মার্কেটিং উভয় বিভাগের শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ কোর্স। এই কোর্সটির যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রাইস অ্যান্ড আউটপুট ডিটারমিনেশন, অর্থাৎ দাম ও উৎপাদন নির্ধারণ। শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা ক্লাস শুরু করি এবং আলোচনায় ফিরে যাই। আজকের আলোচ্য বিষয়সমূহ হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সংজ্ঞা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যসমূহ, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিভাবে একটি ফার্ম ভারসাম্য অবস্থায় পৌঁছায়, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য, প্লান্টের উৎপাদন বন্ধের সিদ্ধান্ত ও উৎপাদন বন্ধের বিন্দু এবং পূর্ণ প্রতিযোগিতা ও অর্থনৈতিক দক্ষতা। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই স্লাইডে দেখতে পাচ্ছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সংজ্ঞা।
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সংজ্ঞা জানার পূর্বে আমরা বাজার সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই। সাধারণত বাজার বলতে একটি স্থানকে বোঝায় যেখানে দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় করা হয়, যেমন চক বাজার, সাহেব বাজার ইত্যাদি। কিন্তু অর্থনীতিতে বাজার বলতে কোনো স্থানকে বোঝায় না। অর্থনীতিতে বাজার বলতে নির্দিষ্ট কোনো দ্রব্যকে বোঝায় যা ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে নির্ধারিত দামে ক্রয় বিক্রয় হয়, যেমন পাটের বাজার, স্বর্ণের বাজার ইত্যাদি। বাজার বিভিন্ন ধরনের হতে পারে, যেমন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একচেটিয়া বাজার, বৈষম্যমূলক একচেটিয়া বাজার, অলিগোপলি বাজার, ডুওপলি বাজার ইত্যাদি। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হলো সামগ্রিক বাজার ব্যবস্থার একটি রূপ। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে এমন একটি বাজারকে বোঝায় যেখানে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা একটি সমজাতীয় পণ্যের মূল্য নির্ধারণে নিজেদের মধ্যে প্রতিযোগিতা অবতীর্ণ হয়। বিভিন্ন অর্থনীতিবিদ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। মিসেস জোয়ান রবিনসনের মতে, পারফেক্ট কম্পিটিশন প্রিভেইলস when the demand for the output of each producer is perfectly elastic। অর্থাৎ যে বাজারে প্রতিটি উৎপাদনকারী ফার্মের উৎপাদিত পণ্যের চাহিদা পরিপূর্ণ স্থিতিস্থাপক তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। পি.এ. স্যামুয়েলসন বলেন, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো কৃষক, ব্যবসায়ী এবং শ্রমিক এতই ক্ষুদ্র অংশ যে তারা পৃথকভাবে বাজার মূল্যের উপর প্রভাব ফেলতে পারে না। তাহলে আমরা বলতে পারি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে এমন একটি বাজার যেখানে ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে কোনো পণ্যের মূল্য নির্ধারিত হয়। এখন আমরা আলোচনা করব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো বিক্রেতা এককভাবে দ্রব্যের দামকে প্রভাবিত করতে পারে না। ক্রেতা ও বিক্রেতার দর কষাকষির মাধ্যমে দাম নির্ধারিত হয়। ক্রেতারা দর কষাকষি করে যে দাম নির্ধারণ করে, বিক্রেতাদের ওই দামেই পণ্য বিক্রয় করতে হয়। তাই এ বাজারে বিক্রেতাকে প্রাইস টেকার বা দাম গ্রহণকারী বলা হয়। আবার ক্রেতারা দর কষাকষি করে যে কোনো দাম নির্ধারণ করতে পারে, তাই এ বাজারে ক্রেতাকে বলা হয় প্রাইস মেকার বা দাম সৃষ্টিকারী। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যসমূহ হল: 1 নম্বরে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা। এ বাজারে ক্রেতা ও বিক্রেতার সংখ্যা অসংখ্য থাকে। এখানে কোনো ক্রেতা বা বিক্রেতা এককভাবে দ্রব্যের দামকে প্রভাবিত করতে পারে না। 2 নম্বরে সমজাতীয় দ্রব্য। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদিত দ্রব্যটি পরিপূর্ণ সমজাতীয় হয়, অর্থাৎ দ্রব্যের আকার আকৃতি, আয়তন, ওজন, দাম, ব্যবহার প্রভৃতি একরকম হয়।
দ্রব্যের গুণগত মানের পার্থক্য না থাকায় ক্রেতার কাছে দ্রব্যের প্রতিটি একক সমভাবে গ্রহণযোগ্যতা পায়। 3 নম্বরে মূল্য স্থির। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা ও যোগানের সমতার মাধ্যমে মূল্য নির্ধারিত হয়। এককভাবে কোনো ক্রেতা বা বিক্রেতা দ্রব্যমূল্য প্রভাবিত করতে পারে না। 4 নম্বরে পরিবহন ব্যয় শূন্য। এ বাজারে কোনো পরিবহন ব্যয় ধরা হয় না, কেননা পরিবহন ব্যয় বিবেচনা করলে দ্রব্য সমজাতীয় হলেও দ্রব্যমূল্যের পার্থক্য সৃষ্টি হতে পারে। 5 নম্বরে অবাধে প্রবেশ ও প্রস্থানাধিকার। দীর্ঘকালে কোনো ফার্ম অবাধে শিল্পে প্রবেশ ও প্রস্থান করতে পারে। অস্বাভাবিক মুনাফা হলে কিছু ফার্ম শিল্পে প্রবেশ করে এবং ক্ষতি হলে অদক্ষ ফার্মগুলো শিল্প পরিত্যাগ করতে পারে। 6 নম্বরে বাজার সম্বন্ধে পূর্ণ ধারণা। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পণ্যের মূল্য, যোগান, চাহিদা ইত্যাদি অবস্থা সম্পর্কে ক্রেতা ও বিক্রেতা উভয়ই সচেতন থাকে। ফলে বিক্রেতা যেমন অতি দাম ধার্য করতে পারে না, তেমনি ক্রেতাদেরও ঠকার কোনো সুযোগ থাকে না। 7 নম্বরে বিজ্ঞাপন ব্যয়ের অনুপস্থিতি। এ বাজারে যেহেতু অসংখ্য বিক্রেতা নির্দিষ্ট দামে একটি সমজাতীয় পণ্য বিক্রয় করে, তাই বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করে বেশি বিক্রয়ের মাধ্যমে বেশি মুনাফা আহরণের কোনো সুযোগ নেই। তাই কোনো বিক্রেতা বা ফার্ম বিজ্ঞাপন ব্যয়ের কোনো ঝুঁকি নেয় না। 8 নম্বরে পক্ষপাতিত্বের অনুপস্থিতি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা ও বিক্রেতা কোনো পক্ষপাতিত্বমূলক আচরণ প্রদর্শন করে না। 9 নম্বরে উপকরণের পূর্ণ গতিশীলতা। এ বাজারে উৎপাদনে ব্যবহৃত উপকরণসমূহ সম্পূর্ণ গতিশীল থাকে, অর্থাৎ যে কোনো উপকরণ যে কোনো স্থানে এবং যে কোনো শিল্পে নিয়োজিত থাকতে পারবে। 10 নম্বরে কৃত্রিম বাধার অনুপস্থিতি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কোনো ধরনের কৃত্রিম বাধা থাকবে না, অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতাগণ অবাধে দ্রব্য কেনাবেচা করতে পারবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা শেষে বলতে পারি যে বাজারের এ সকল বৈশিষ্ট্যসমূহ বিদ্যমান থাকবে সে বাজারকেই আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলবো। এখন আমরা আলোচনা করব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিভাবে একটি ফার্ম ভারসাম্য অবস্থায় পৌঁছায় সেটি নিয়ে। আমরা আগেই জেনেছি যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতার মধ্যে পূর্ণ প্রতিযোগিতা বিরাজ করে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। এ বাজারে এককভাবে কোনো ক্রেতা বা বিক্রেতা দ্রব্যের দামের উপর প্রভাব বিস্তার করতে পারে না। প্রত্যেক বিক্রেতা সমজাতীয় পণ্য বিক্রয় করে এবং প্রত্যেকেই পণ্যটির মোট যোগানের একটি ক্ষুদ্র অংশ সরবরাহ করে। এ বাজারে পণ্যের চাহিদাও সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো ফার্মকে ভারসাম্য অবস্থায় পৌঁছাতে হলে দুটি শর্ত অবশ্যই পূর্ণ করতে হবে। শর্ত দুটি হচ্ছে: 1 নম্বরে প্রয়োজনীয় শর্ত।
ফার্মের ভারসাম্য অর্জনের প্রথম এবং প্রয়োজনীয় শর্ত MR বা মার্জিনাল রেভিনিউ ইকুয়াল টু MC বা মার্জিনাল কস্ট, অর্থাৎ প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় সমান হতে হবে। 2 নম্বরে পর্যাপ্ত শর্ত। ফার্মের ভারসাম্য অর্জনের দ্বিতীয় বা পর্যাপ্ত শর্ত হল ভারসাম্য বিন্দুতে MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠবে। এ দুটি শর্ত পূরণ হলেই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম ভারসাম্য লাভ করবে। যে কোনো ফার্মের মুনাফা অর্জনই একমাত্র লক্ষ্য, তাই যেখানে ফার্মের মুনাফা সর্বাধিক হবে সেখানেই ফার্মের ভারসাম্য অর্জিত হবে। চলো চিত্রের সাহায্যে এই বিষয়টি সম্পর্কে আমরা ব্যাখ্যা করি। চিত্রে OX অক্ষে উৎপাদন এবং OY অক্ষে AR ও MR নির্দেশিত। AR হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ বা গড় আয় এবং MR হচ্ছে মার্জিনাল রেভিনিউ বা প্রান্তিক আয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যের চাহিদা সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়, ফলে AR ভূমি অক্ষের সমান্তরাল হয়। আর অতিরিক্ত একক যেহেতু একই দামে বিক্রি হয় সেহেতু AR ইকুয়াল টু MR হয়। চিত্রে এ বিন্দুতে MR ইকুয়াল টু MC, কিন্তু এটা ভারসাম্য বিন্দু নয়, এটা হলো ব্রেক ইভেন পয়েন্ট, কারণ এখানে মুনাফা অর্জন সর্বোচ্চ হয় না। এ বিন্দুর পরে MR ইজ গ্রেটার দ্যান MC, যা কোনো ফার্মের পক্ষে লাভের ব্যাপার। তাই উৎপাদক এ বিন্দুর পরেও অধিক মুনাফার আশায় উৎপাদন কাজ অব্যাহত রাখবে। চিত্রে ই বিন্দুতে ফার্মটির ভারসাম্য অর্জিত হয়েছে, কারণ এখানে MR মাইনাস MC, অর্থাৎ MR হচ্ছে MC থেকে বড় এবং MC রেখা MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠেছে। তাছাড়া ই বিন্দুর পরে উৎপাদন বাড়ালে MC ইজ গ্রেটার দ্যান MR হয়, যা কোনো ফার্মের পক্ষে লোকসানের ব্যাপার। সুতরাং বিচার বুদ্ধি সম্পন্ন কোনো উৎপাদক ই বিন্দুর পরে আর কোনো উৎপাদন বাড়াবে না। অতএব ফার্মটি OM পরিমাণ দ্রব্য উৎপাদন করে OP দামে বিক্রয় করে সর্বোচ্চ মুনাফা অর্জন করে ই বিন্দুতে ভারসাম্য অবস্থায় উপনীত হবে। এভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম ভারসাম্য অবস্থায় পৌঁছায়। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই স্লাইডে দেখতে পাচ্ছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য বা শর্ট রান ইকুইলিব্রিয়াম অফ এ ফার্ম আন্ডার পারফেক্ট কম্পিটিশন। তাহলে চলো আমরা বিস্তারিত আলোচনা করি। উৎপাদনের যে স্তরে ফার্মের মুনাফা সর্বোচ্চ হয় তাকে ফার্মের ভারসাম্য অবস্থা বলে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে এমন একটি বাজারকে বোঝায় যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা সমজাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় করে এবং বাজার সম্পর্কে সকলেই অবগত থাকে। তবে এককভাবে কেউই বাজারে দামের উপর প্রভাব বিস্তার করতে পারে না, তাই প্রচলিত দাম ফার্মসমূহ মেনে নিতে বাধ্য থাকে। এ ফার্মের ভারসাম্য অর্জনের দুটি শর্ত রয়েছে, যেটি আমরা পূর্ববর্তী স্লাইডে দেখেছি। দীর্ঘকালীন ভারসাম্য অর্জনের ক্ষেত্রেও সেটি প্রযোজ্য এবং স্বল্পকালীন ভারসাম্য অর্জনের ক্ষেত্রেও সেটি প্রযোজ্য। স্বল্পকালীন ভারসাম্য অর্জনের ক্ষেত্রে দুটি শর্ত
অবশ্যই তাকে পূর্ণ করতে হবে। শর্ত দুটি হচ্ছে, প্রথমত ভারসাম্য উৎপাদনে প্রান্তিক আয় বা এমআর এবং প্রান্তিক ব্যয় বা এমসি পরস্পর সমান, অর্থাৎ এমআর ইকুয়াল টু এমসি হতে হবে। দ্বিতীয়ত ভারসাম্য অবস্থায় এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরে উঠবে। এ দুটি শর্ত পূরণ হলেই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম ভারসাম্য লাভ করবে। আর স্বল্পকাল বলতে যে সময়ে বা মেয়াদে ফার্ম শুধুমাত্র উৎপাদনের পরিবর্তনীয় উপকরণ পরিবর্তন করতে পারে, কোনো স্থির উপকরণ পরিবর্তন করতে পারে না, তাকে বোঝায়। অর্থাৎ স্বল্পকালে ফার্মকে স্থির খরচ ও পরিবর্তনীয় খরচ দুই বহন করতে হয়। তবে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য গড় আয় বা অ্যাভারেজ রেভিনিউ ও গড় খরচ বা অ্যাভারেজ কস্ট রেখার ব্যবধানের উপর নির্ভর করে। গড় আয় ও গড় খরচ রেখার আকৃতির উপর ভিত্তি করে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম স্বল্পকালে 3 ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়, যথা 1 নম্বরে অস্বাভাবিক মুনাফা বা এক্সেস প্রফিট, 2 নম্বরে স্বাভাবিক মুনাফা বা নরমাল প্রফিট, 3 নম্বরে লোকসান বা ক্ষতি বা লসেস। তাহলে চলো পর্যায়ক্রমে ফার্মের স্বল্পকালীন ভারসাম্যগুলো আমরা আলোচনা করি। 1 নম্বরে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য বা ইকুইলিব্রিয়াম উইথ এক্সেস প্রফিট। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিদ্যমান ফার্মগুলির মধ্যে কিছু ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে যদি ফার্মের একক প্রতি উৎপাদন খরচ অপেক্ষা একক প্রতি আয় বেশি হয়, অর্থাৎ এআর ইজ গ্রেটার দ্যান এসি হয়, তাহলে একটি ফার্ম স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করবে। যদি এআর ইজ গ্রেটার দ্যান এসি হয়, তাহলে টিআর ইজ গ্রেটার দ্যান টিসি ইকুয়াল টু টিআর মাইনাস টিসি ইজ গ্রেটার দ্যান 0। এভাবে ফার্মের অস্বাভাবিক মুনাফা 0 থেকে বেশি হবে। এক্ষেত্রে ফার্মের অস্বাভাবিক মুনাফা অর্জনের শর্ত হচ্ছে পি ইকুয়াল টু এআর ইকুয়াল টু এমআর ইকুয়াল টু এসএমসি ইজ গ্রেটার দ্যান এসএসি, অর্থাৎ দাম সমান গড় আয় সমান প্রান্তিক আয় সমান প্রান্তিক খরচ। এগুলো স্বল্পকালীন গড় খরচ থেকে বেশি হবে। এই স্লাইডে চিত্রের সাহায্যে ফার্মের অস্বাভাবিক মুনাফা সহ স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করা হলো। চিত্রে ওএক্স অক্ষে উৎপাদনের পরিমাণ এবং ওয়াই অক্ষে দাম, আয় ও খরচ দেখানো হয়েছে। এআর বা এমআর হচ্ছে গড় আয় ও প্রান্তিক আয় রেখা। রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল, কারণ বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক। এসএসি হচ্ছে ফার্মের স্বল্পকালীন গড় খরচ রেখা। এসএমসি হচ্ছে ফার্মের স্বল্পকালীন প্রান্তিক খরচ রেখা। এ বিন্দুতে এমআর ইকুয়াল টু এসএমসি এবং এসএমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠেছে, অর্থাৎ এ বিন্দুতে ফার্মের ভারসাম্য অর্জনের উভয় শর্ত পূরণ হয়েছে। কাজেই এ বিন্দু হচ্ছে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য বিন্দু, যেখানে ওপি ভারসাম্য দাম এবং ওএম
ভারসাম্য উৎপাদনের পরিমাণ। তাহলে ওএম উৎপাদন স্তরে গড় আয় এআর ইকুয়াল টু এএম এবং মোট আয় বা টিআর হলো এএম ইন্টু ওএম, অর্থাৎ মোট আয় হচ্ছে ক্ষেত্র ওপি এ এম, গড় খরচ হচ্ছে এসি ইকুয়াল টু বিএম, মোট খরচ বা টিসি হলো বিএম ইন্টু ওএম, অর্থাৎ মোট খরচ হচ্ছে ক্ষেত্র ওপি1 বিএম। কাজেই মোট মুনাফা টিআর থেকে টিসি বাদ দিলে, অর্থাৎ ক্ষেত্র ও পি এ এম থেকে ও পি1 বি এম বাদ দিলে আমরা পাব পি1 পি এ বি। এটুকুই হচ্ছে আমাদের অস্বাভাবিক মুনাফা, অর্থাৎ প্রত্যাশার তুলনায় আমরা যে অতিরিক্ত মুনাফা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অর্জন করে থাকি। এ ধরনের মুনাফাকে অর্থনীতির ভাষায় অর্থনৈতিক মুনাফাও বলা হয়ে থাকে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা দেখলাম কিভাবে একটি ফার্ম অস্বাভাবিক মুনাফাসহ স্বল্পকালীন ভারসাম্য অর্জন করে। এখন আমরা আলোচনা করব স্বাভাবিক মুনাফাসহ ভারসাম্য বা ইকুইলিব্রিয়াম উইথ নরমাল প্রফিট। তাহলে চলো আমরা চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করি। যতটুকু মুনাফা অর্জন করলে একটি ফার্ম তার ব্যবসা টিকিয়ে রাখতে পারে বা বাজার ছেড়ে যেতে নিরুৎসাহিত হয়, তাকে বলা হয় স্বাভাবিক মুনাফা। উৎপাদনের যে স্তরে গড় আয় ও গড় খরচ পরস্পর সমান হয়, সে স্তরে ফার্মের স্বাভাবিক মুনাফা অর্জিত হয়। ফার্মের স্বাভাবিক মুনাফা অর্জনের শর্ত হচ্ছে পি ইকুয়াল টু এআর ইকুয়াল টু এমআর ইকুয়াল টু এসএমসি ইকুয়াল টু এসএসি, অর্থাৎ দাম সমান গড় আয় সমান প্রান্তিক আয় সমান স্বল্পকালীন প্রান্তিক খরচ সমান স্বল্পকালীন গড় খরচ। চিত্রের ও এক্স অক্ষে উৎপাদনের পরিমাণ এবং ওয়াই অক্ষে দাম, আয় ও খরচ ধরা হয়েছে। এআর ইকুয়াল টু এমআর হচ্ছে ফার্মের গড় আয় ও প্রান্তিক আয় রেখা। এসএসি এবং এসএমসি হচ্ছে ফার্মের স্বল্পকালীন গড় এবং প্রান্তিক খরচ রেখা। এ হচ্ছে ফার্মের ভারসাম্য বিন্দু, যেখানে ওপি দাম, ভারসাম্য দাম এবং ওএম পরিমাণ হচ্ছে ভারসাম্য উৎপাদনের পরিমাণ। এখন ওএম উৎপাদন স্তরে ফার্মের একক প্রতি আয় এআর ইকুয়াল টু এএম, মোট আয় তাহলে এএম ইন্টু ওএম,
অর্থাৎ ক্ষেত্র ও পি এ এম, একক প্রতি খরচ এসি ইকুয়াল টু এ এম, মোট খরচ টিসি ইকুয়াল টু এ এম ইন্টু ও এম, অর্থাৎ ক্ষেত্র ও পি এ এম। কাজেই মুনাফা টিআর মাইনাস টিসি, অর্থাৎ ক্ষেত্র ও পি এ এম মাইনাস ও পি এ এম ইকুয়াল টু 0। এক্ষেত্রে ফার্মের স্বাভাবিক মুনাফা 0। তাহলে ওএম উৎপাদন স্তরে আমরা দেখতে পাচ্ছি এ বিন্দুতে ফার্মের ভারসাম্য অর্জিত হয়েছে, কারণ এখানে পি ইকুয়াল টু এআর ইকুয়াল টু এমআর ইকুয়াল টু এসএমসি ইকুয়াল টু এসএসসি। এভাবেই অনুপ্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন করতে পারে। শিক্ষার্থীবৃন্দ, এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি লোকসান সহ ভারসাম্য বা ইকুইলিব্রিয়াম উইথ লস। আমরা আগেই জেনেছি অনুপ্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম স্বল্পকালে 3টি অবস্থার সম্মুখীন হতে পারে। একটি হচ্ছে অস্বাভাবিক মুনাফা, দ্বিতীয়টি হচ্ছে স্বাভাবিক মুনাফা এবং তৃতীয়টি হচ্ছে লোকসান। তাহলে চলো এখন আমরা আলোচনা করি পুনঃপ্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে একটি ফার্ম লোকসান সহ কিভাবে ভারসাম্য অর্জন করতে পারে। পুনঃপ্রতিযোগিতামূলক বাজারে কোনো ফার্ম তার অদক্ষতার কারণে লোকসানের সম্মুখীন হতে পারে, বিশেষ করে যদি ফার্মের একক প্রতি উৎপাদন খরচ তার একক প্রতি আয় থেকে বেশি হয়, অর্থাৎ AR is less than SAC হয়, তাহলে ফার্ম স্বল্পকালে লোকসানের সম্মুখীন হবে। ফার্মের লোকসান সহ ভারসাম্যের শর্ত হচ্ছে P equal to AR equal to MR equal to SMC less than SAC, অর্থাৎ দাম সমান গড় আয় সমান প্রান্তিক আয় সমান স্বল্পকালীন প্রান্তিক খরচ, এগুলো স্বল্পকালীন গড় খরচের চেয়ে কম হবে। চিত্রের সাহায্যে পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের লোকসান সহ ভারসাম্য ব্যাখ্যা করা হলো। ওএক্স অক্ষে উৎপাদনের পরিমাণ এবং ওয়াই অক্ষে দাম, আয় ও খরচ ধরা হয়েছে। AR ইকুয়াল টু MR হচ্ছে ফার্মের গড় আয় ও প্রান্তিক আয় রেখা। SAC এবং SMC হচ্ছে ফার্মের স্বল্পকালীন গড় খরচ ও প্রান্তিক খরচ রেখা। এ বিন্দু হচ্ছে ফার্মের ভারসাম্য বিন্দু, যেখানে ভারসাম্য দাম OP এবং ভারসাম্য উৎপাদনের পরিমাণ OM। চিত্রানুসারে ফার্মের একক প্রতি আয় AR ইকুয়াল টু AM। তাহলে মোট আয় বা TR হচ্ছে AM ইন্টু OM বা ক্ষেত্র ও PAM। এখানে একক প্রতি খরচ AC ইকুয়াল টু BM। তাহলে
মোট খরচ বা টিসি ইকুয়াল টু বিএম ইন্টু ওএম বা ক্ষেত্র ও P0 BM। কাজী ফার্মের মোট লোকসান ইকুয়াল টু টিআর মাইনাস টিসি, অর্থাৎ ক্ষেত্র ও পি এ এম মাইনাস ও P0 BM ইকুয়াল টু P0 BA। তাহলে P0 BA এটুকু হচ্ছে ফার্মের লোকসান। এভাবে যদি ফার্মের গড় আয় রেখার উপরে স্বল্পকালীন গড় খরচ রেখা অবস্থান করে, তাহলে একটি ফার্ম স্বল্পকালে লোকসানসহ ভারসাম্য লাভ করে। এতক্ষণ আমরা যা আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পরীক্ষায় এই 3টি কন্ডিশনের যে কোনো একটি কন্ডিশনের উপর প্রশ্ন থাকতে পারে। এই স্লাইডটিতে আমরা দেখতে পাচ্ছি প্লান্টের উৎপাদন বন্ধের সিদ্ধান্ত ও উৎপাদন বন্ধের বিন্দু বা প্লান্ট শাটডাউন ডিসিশন অ্যান্ড শাটডাউন পয়েন্ট। তাহলে চলো আমরা এখন আলোচনা করি কখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম উৎপাদন বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করে। যে বিন্দুতে একটি পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্ম উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয় তাকে বলা হয় উৎপাদন বন্ধের বিন্দু বা শাটডাউন পয়েন্ট। আবার অন্যভাবে বলা যায় যে বিন্দুতে প্রতিযোগিতামূলক ফার্মের দাম এবং গড় পরিবর্তনীয় খরচ পরস্পর সমান হয়, অর্থাৎ P = ABC হয়, সে বিন্দুতে ফার্ম উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয়। কারণ যে বিন্দুতে P = ABC হয় সে বিন্দুতে ফার্মের লোকসান হয় স্থির খরচের সমান। তারপরে উৎপাদন বাড়ালে P is ABC হবে এবং ফার্মের লোকসান আরও বেড়ে যাবে। এই আশঙ্কায় ফার্মটি বাড়তি লোকসান এড়ানোর জন্য P = ABC অবস্থাতেই উৎপাদন বন্ধ করে দেয়। তাই P = ABC নির্দেশক বিন্দুকে শাটডাউন পয়েন্ট বলা হয়। পরবর্তী স্লাইডে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের শাটডাউন পয়েন্ট দেখানো হলো। চিত্রে OX অক্ষে উৎপাদনের পরিমাণ এবং Y অক্ষে দাম, আয় ও খরচ ধরা হয়েছে। SAC এবং SMC হচ্ছে স্বল্পকালীন গড় খরচ এবং প্রান্তিক খরচ রেখা। ABC হচ্ছে গড় পরিবর্তনীয় খরচ রেখা। D0, D1, D2, D3, D4 হচ্ছে ফার্মের চাহিদা রেখাসমূহ। কেস অনে বলা হচ্ছে যদি চাহিদা রেখা D4 হয় তাহলে দাম P4 is greater than AC হয়, এতে ফার্মের অস্বাভাবিক মুনাফা অর্জিত হবে ও ফার্মটি উৎপাদন চালিয়ে যাবে। কেস 2তে বলা হচ্ছে যদি চাহিদা রেখা D3 হয় তাহলে দাম P3 = AC হবে। এক্ষেত্রে ফার্মটি স্বাভাবিক মুনাফা অর্জন করবে এবং উৎপাদন চালিয়ে যাবে। কেস 3তে বলা হচ্ছে যদি চাহিদা রেখা D2 হয়
তাহলে দাম হবে P2। যেহেতু P2 is less than SAC, তাহলে ফার্মের লোকসান হবে। কিন্তু P2 is greater than ABC হবার কারণে লোকসান ন্যূনতম করার জন্য ফার্ম উৎপাদন চালিয়ে যাবে। কেস 4 এ বলা হচ্ছে, যদি চাহিদা রেখা D1 হয় তাহলে দাম হবে P1। যেহেতু P1 equal to ABC, তাই ফার্মের লোকসান হবে স্থির খরচের সমান। এই অবস্থায় ফার্মটি উৎপাদন করা ও না করার ব্যাপারে নিরপেক্ষ থাকতে পারে। কেস 5 এ বলা হচ্ছে, যদি চাহিদা রেখা D0 হয় তাহলে দাম হবে P0। যেহেতু P0 is less than ABC, তাই উৎপাদন চালিয়ে গেলে ফার্মের লোকসান বেড়ে যাবে। তাই ফার্মটি D0 চাহিদা রেখার অধীনে উৎপাদন পরিচালনা করবে না। সুতরাং ফার্মটি D0 রেখার পূর্বেই অর্থাৎ D1 চাহিদা রেখার S বিন্দুতে অর্থাৎ P equal to ABC হলে উৎপাদন বন্ধ করে দিবে। তাই S বিন্দু হচ্ছে শাটডাউন পয়েন্ট বা ফার্মের উৎপাদন বন্ধের বিন্দু। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই স্লাইডে দেখতে পাচ্ছি পূর্ণ প্রতিযোগিতা ও অর্থনৈতিক দক্ষতা বা পারফেক্ট কম্পিটিশন অ্যান্ড ইকোনমিক এফিসিয়েন্সি। তাহলে চলো আমরা এখন আলোচনা করি পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মকে কেন অর্থনৈতিকভাবে দক্ষ বলা হয়। LAC রেখার সর্বনিম্ন বিন্দুতে যে উৎপাদন হয় তাকে বলা হয় কাম্য মাত্রার উৎপাদন। যে ফার্ম LAC রেখার সর্বনিম্ন বিন্দুতে কাম্য মাত্রার উৎপাদন সংগঠিত করতে পারে তাকে অর্থনৈতিকভাবে এফিশিয়েন্ট ফার্ম বলা হয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘমেয়াদে একটি ফার্ম শুধুমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করে ভারসাম্য লাভ করে, কারণ দীর্ঘমেয়াদে ফার্মের AR equal to MR equal to LAC equal to LMC, যা স্বাভাবিক মুনাফার শর্ত। একটি ফার্ম যদি তার সকল উপকরণ পরিপূর্ণ দক্ষভাবে ব্যবহার করতে পারে তবে তার পক্ষে সর্বনিম্ন খরচে বা LAC রেখার সর্বনিম্ন বিন্দুতে উৎপাদন করা সম্ভব হয়। তাই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মকে অর্থনৈতিকভাবে দক্ষ বলা যায়। চিত্রটিতে এই বিষয়টিকে আরো বিশদভাবে তুলে ধরা হয়েছে। চিত্রের ওএক্স অক্ষে উৎপাদনের পরিমাণ এবং ওয়াই অক্ষে দাম, আয় ও খরচ ধরা হয়েছে। ই বিন্দুতে MR ইকুয়াল টু LMC এবং LMC রেখা MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠেছে। তাই ই হলো ফার্মের ভারসাম্য বিন্দু। ভারসাম্য উৎপাদন OM এবং দাম OP। এক্ষেত্রে LMC ইকুয়াল টু MR ইকুয়াল টু AR ইকুয়াল টু LAC ইকুয়াল টু P, অর্থাৎ এই অবস্থায় একটি পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে। লক্ষণীয় যে ই বিন্দুটি শুধু ভারসাম্য বিন্দু নয়, একই সাথে LAC রেখার সর্বনিম্ন বিন্দুও বটে। তাই ই বিন্দুতে OM কাম্য মাত্রার উৎপাদন। ফলে দেখা যাচ্ছে যে দীর্ঘমেয়াদে একটি পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্ম LAC রেখার সর্বনিম্ন বিন্দুতে উৎপাদন পরিচালনা করতে সক্ষম। তাই পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মকে অর্থনৈতিকভাবে দক্ষ বলা যায়।
শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা যা আলোচনা করলাম আশা করি তোমরা সকলে তা বুঝতে পেরেছ। আজকের ক্লাসের প্রতিটি প্রশ্ন তোমরা বাসায় ভালোভাবে অনুশীলন করবে। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভালো থেকো, নিরাপদে থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।